নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি বাংলা এট 5। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেমন নির্বাচনের দিকে নজর, আর তারই সঙ্গে বাংলায় যেদিকে নজর, অর্থাৎ ঘূর্ণিঝড় যা আসতে পারে, কোথায় হবে ল্যান্ডফল এবং বাংলায় পশ্চিমবঙ্গে কি প্রভাব, এই নিয়েই বারবার করে প্রশ্ন উঠছে এবং এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধিরা, সঙ্গে রয়েছে আমাদের 3 প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে অয়ন ঘোষাল, সুতপা সেন এবং তারই সঙ্গে রয়েছে সম্প্রীতি শিকদার। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো এবং তারই সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আবহবিদ রামকৃষ্ণ দত্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি, কিন্তু প্রথমেই জেনে নেব এখনো পর্যন্ত সার্বিক চিত্র ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট অয়নের কাছ থেকে। অয়ন, কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে ঘূর্ণিঝড় প্রসঙ্গে? সোমনাথ দত্ত, আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর, কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক করেছেন তাতে তিনি জানাচ্ছেন রবিবার 26শে মে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কোনো একটি জায়গাতে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর অর্থাৎ সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী কোনো একটি জায়গা, এবং তিনি বেশি করে গুরুত্ব দিচ্ছেন, জোর দিচ্ছেন সুন্দরবন এলাকাতে, সেখানে এই ঘূর্ণিঝড় রিমেল আছড়ে পড়তে চলেছে। যখন এটির ল্যান্ডফল হবে তখন হাওয়ার গতিবেগ থাকবে 130 কিলোমিটার, অর্থাৎ রিমেলের এখনো পর্যন্ত সম্ভাব্য গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূল এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্র থেকে এই খবর পৌঁছে দেওয়া হয়েছে নবান্নে। এর পাশাপাশি 100 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা দিনভর, সেই দিন ল্যান্ডফলের দিন। গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে সমুদ্রে জলোচ্ছ্বাস, নিচু নদী বাঁধ সেগুলি ভেঙে যাওয়ার আশঙ্কা, এই আশঙ্কারও অ্যালার্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উপকূলে আছড়ে পড়ার পর এই যে গোটা সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেল, এই রিমেল কিন্তু শনিবার থেকেই তার যে প্রভাব সেই প্রভাব দেখাতে শুরু করবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবি এবং সোমবার। শনিবার কোথায় কোথায় বৃষ্টি, শনিবার বৃষ্টি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়, কিছুটা বৃষ্টি পূর্ব মেদিনীপুরে। রবিবার অর্থাৎ যেদিনকে ল্যান্ডফল হতে চলেছে এই রিমেল ঘূর্ণিঝড়ের, সেদিন প্রবল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দক্ষিণ 24 পরগনাতে, সেখানে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এবং সেই একই দিনে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে যেমন তুলে ধরছে, আর তারই সঙ্গে এই মুহূর্তে উপগ্রহ চিত্র ঠিক কি বলছে জানতে আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সম্প্রীতি শিকদারের সঙ্গে। সম্প্রীতি, উপগ্রহ চিত্রে অবস্থান এই মুহূর্তে ঠিক কি দেখাচ্ছে? শিলাদিত্য, আমি এটাই দেখাতে চাইবো জি 24 ঘন্টা দর্শকদের, এই মুহূর্তে ঠিক এখানে এই যে ঘূর্ণিঝড় পরিণত হবে সেই রিমাল এখানে অবস্থান করছে। যেটা আমরা যদি একটু নজর দিই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই যে সুন্দরবন অঞ্চল রয়েছে এদিকেই এগোচ্ছে ধীরে ধীরে। এটা যদি দেখি, এটা আমরা সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে 660 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে এই সাইক্লোন নাইয়ের, এবং এর পাশে ক্যানিং, এই এরিয়াটা হচ্ছে ক্যানিং থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে। এবং যেরকম একটু আগে অয়ন আমাদের সামনে তুলে ধরছিল যে এটা যেদিকে এগোচ্ছে অর্থাৎ রিমাল যেদিকে এগোচ্ছে, ঠিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী এই যে জায়গাটা অর্থাৎ সুন্দরবন এলাকা, এই সুন্দরবন এলাকা থেকে এগোচ্ছে। কিন্তু যেটা বারবার বলা হচ্ছে শিলাদিত্য, যে হয়তো ল্যান্ডফলের আগে তার গতিপথের কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। আমি আরো একবার দেখাতে দেবো, এটা হচ্ছে সাগরদ্বীপ। একেবারেই সম্প্রীতি, ঠিক এই জায়গাটা নিয়ে প্রশ্ন, অর্থাৎ গতিপথ কোথায় থাকবে। আমরা আসবো, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অতিথি রয়েছে, কিন্তু তার আগে আমরা চলে যাব, সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুতপা সেন। সুতপা, দুটো প্রশ্ন জানতে চাইবো। এক, প্রশাসনের তরফ থেকে এই পরিস্থিতি সামলানোর জন্য যদি হয় কি ব্যবস্থা গ্রহণ করাচ্ছে, এবং দ্বিতীয়ত এই মাত্র অয়ন যে কথা বললো শনিবার থেকে ধীরে ধীরে এর প্রভাব পড়তে পারে, নির্বাচন কমিশন এ ব্যাপারে কতটা প্রস্তুত? দেখো, প্রথম তোমার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে বলি যে অয়ন যেরকমটা বলছিল ঠিক সেরকমভাবে বিস্তারিতভাবে কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে সমস্ত খবর নবান্নে পৌঁছেছে, এবং তারপরেই আজকে উচ্চপদস্থ আধিকারিকরা তারা একটি বৈঠক করেছেন। কারণ বুঝতেই পারছো যে যেহেতু খুব ভারী আকারে বৃষ্টি হবে এবং ঝড়ও হতে পারে কোথাও কোথাও, বিশেষ করে দুটো উপকূলবর্তী জেলাতে কিন্তু প্রভাব ভালোই পড়বে বলে জানা যাচ্ছে। এবং তার সেই অনুযায়ী ডিএমদের সাথে বৈঠক আজকে হয়েছে, ভার্চুয়াল মোডে বৈঠক হয়, এবং সেই বৈঠকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেটা হচ্ছে যে উপকূলবর্তী
পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিশেষ করে যেখানে এর আগেও দেখা গেছে যে ঝড় বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়ে, সেই সমস্ত এলাকার মানুষজনদের প্রয়োজনে সরিয়ে নিয়ে যেতে হবে নিরাপদ জায়গায়, তার জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ত্রিপল, শুকনো খাবার এই ধরনের ঝড়ের ক্ষেত্রে বা বৃষ্টির আভাস থাকলে যে ব্যবস্থাপনাগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে করা হয়, সেই ডিপার্টমেন্টকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং সমস্ত রকমের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। অর্থাৎ যদি সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয় কোনো স্কুল বাড়িতে বা কোনো সরকারি জায়গায়, তাহলে তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো অভাব না থাকে সেই ব্যবস্থাটাও কিন্তু করে রাখতে বলা হয়েছে। এবং যেহেতু এই মুহূর্তে ডিএমরা তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, তার ফলে কিন্তু তাদেরকে এই বিশেষ দিকটাতে বাড়তি নজর দিতে বলা হয়েছে। এবং একই সঙ্গে আরও একটা বিষয় জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু রাজ্য সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছে, আলাদা করে বৈঠকও হয়েছে নির্বাচন কমিশন দপ্তরে, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে জেলাগুলোতে নির্বাচন রয়েছে শনিবার, সেই জেলাগুলোতে বিশেষ করে মেদিনীপুরে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে শনিবার রাত থেকেই, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কাজেই সেই বৃষ্টির কথা মাথায় রেখে ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে ডিসিআরসি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো বাধা না হয়, অর্থাৎ ভোটের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা যাতে না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা ডিইওদের নিতে বলা হয়েছে। এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেখানে কিন্তু ত্রিপল লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে, কারণ যাতে ভোটাররা বৃষ্টিতে তারা ভিজে না যান। কাজেই একেবারে কমিশন এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকেই কিন্তু সমস্ত রকমের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং যেরকমভাবে মৎস্যজীবীদের তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা, অয়ন এবং সম্প্রীতি। রামকৃষ্ণবাবু, আপনার কাছে আলোচনায় আসবে এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রধান প্রশ্ন, বাংলায় প্রভাব, বাংলায় ল্যান্ডফল কি জানা যাচ্ছে? যেহেতু সিস্টেমটা প্রায় 500 কিলোমিটার ডায়ামিটার, সুতরাং যদি ধরে নিচ্ছি যে অ্যাজ পার এক্সপেকটেশন মডেলগুলোর থ্রুতে, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেলগুলোর থ্রুতে, যে যেখানেই হোক ল্যান্ডফল আই থেকে এদিকে 250 কিলোমিটার, ওদিকে 250 কিলোমিটার, মানে যদি ধরে নিই নামখানাতে হিট করলো তাহলে 250 কিলোমিটার, মানে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে একেবারে বাঁকুড়া পর্যন্ত এর প্রভাব থাকবে। আর যেহেতু সাইক্লোনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটাই যে সাইক্লোনটা যেই দিকে যায় ল্যান্ডফলের সময়তে তার নর্থ ওয়েস্ট সেক্টরে ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয়। সেক্ষেত্রে যদি নামখানা বা এই সুন্দরবন এরিয়াতে হিট করে তবে এর নর্থ ওয়েস্ট সেক্টর হচ্ছে পূর্ব মেদিনীপুর আর বাঁকুড়া, সুতরাং এই সমস্ত জায়গায় বিশাল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অন্তত 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টি, যেটাকে অতি ভারী বৃষ্টি বলা হয়, সেই রকম তো হবেই। আর গতির হয়তো অত বেশি না, 100 কিলোমিটার বা 130 কিলোমিটার, মানে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম পর্যন্তই হয়তো থাকবে। তো এই গতির জন্য এটা সামান্য গতি না, মানে যেহেতু আমরা যে সমস্ত থান্ডারস্টর্ম দেখি তার তুলনায় এটা অন্তত 2500 গুণ, ছোট হলেও 2500 গুণ বড়। মানে কোন হিসাবে বলছি যে একটা থান্ডারস্টর্মের ডায়ামিটার হচ্ছে 10 কিলোমিটার আর এটার ডায়ামিটার হচ্ছে 500 কিলোমিটার, সুতরাং এটাকে এনার্জিতে কনভার্ট করলে 2500 গুণ বড় একটা থান্ডারস্টর্ম আসছে, সেই রকমই ধরে নিতে হবে। সুতরাং ওই বিশাল একটা ক্ষমতা যখন ল্যান্ডে আসবে তখন ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু যথেষ্টই হবে। ক্ষয়ক্ষতির পরিমাণের কথা হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা কি ইতিমধ্যেই আপডেট? সুতপা যেমনটা জানালো যে ইতিমধ্যেই নবান্নে এই পুরো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। অপরদিকে যেহেতু নির্বাচন আগামীকালও রয়েছে এবং আগামীকাল থেকে প্রভাব পড়তে পারে, সে কারণে নির্বাচন কমিশনও কিন্তু এই পুরো বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর এবারে যেদিকে নজর রাখবো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা আছে, এবং এই মাত্র রামকৃষ্ণবাবু যে কথা বললো যে তার ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট হতে পারে, কিন্তু কলকাতা পুরসভা তারাই বা কতটা প্রস্তুত আপনাদের সামনে তুলে ধরব। ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে, আগামীকাল সকালবেলাতে অতি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে। ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ করে অন 26 অ্যান্ড 27, 26 এবং 27 তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে মেনলি আপনি যদি জেলা আমি উল্লেখ করি তাহলে হচ্ছে দুটি 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে
লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এমনি বর্ষাকালীন মিটিংও হয়েছে, আর ঝড় আসার আশঙ্কায় মিটিং হয়েছিল। আমরা পাকসান স্কোয়ার, ক্রেন এগুলোকে রেডি করেছিলাম। প্রত্যেক বোরোতে এক্সট্রা পাম্প বসানো, যে পাম্পিং স্টেশনগুলো রয়েছে সেগুলো যাতে অ্যালার্ট মোডে থাকে। আমাদের যত ছুটি সেগুলোকে সব ক্যান্সেল করে দিয়ে আমাদের পাম্পিং স্টেশনগুলো যাতে 24 ঘন্টা চলে। জোয়ারের ঠিক পরেই যেন গঙ্গার লক গেটগুলোকে খুলে দেওয়া হয়। এইগুলো সব আমরা সাবধানতা করি। তাছাড়া পুরনো বিল্ডিং যেগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেগুলোকে মাইকিং করা, পুলিশকে সতর্ক নজর রাখা, ওদের যারা ওইখানে বাসিন্দারা রয়েছেন তাদের রিকোয়েস্ট করা যে এসে যদি আমাদের টেম্পোরারি যে শেল্টারগুলো করা হচ্ছে সেখানে যাতে শিফট করে যান। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িগুলো খুব বিপজ্জনক সেখানে যাতে সেগুলোকে তার আগে থেকে ভেঙে দেওয়ার বা অন্তত স্ক্রিনিং করে দেওয়া, এটা তাদের মালিকদের রিকোয়েস্ট করা, পুলিশকে সাথে সাথে অ্যালার্ট করা, এই কাজগুলো আমরা অলরেডি করেছি। কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ববি হাকিমের বক্তব্য, ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। রামকৃষ্ণবাবু, তাহলে আমরা কি প্রভাব হিসেবে ধরবো যে সমুদ্র পার্শ্ববর্তী জেলাগুলো নাকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেই? এটা শুধু সমুদ্র পার্শ্ববর্তী এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কেননা আমি যেটা একটু আগেই বললাম যে ডায়ামিটার হচ্ছে 500 কিলোমিটার। সুতরাং যেখানেই ল্যান্ডফল হোক, মানে আপাতত যেটা ধরা হচ্ছে তার থেকে 500 কিলোমিটারের মধ্যে কিন্তু কলকাতা থেকে আরম্ভ করে অনেক জায়গায় এর সিস্টেমের মধ্যেই আওতায় থাকছে। সুতরাং প্রস্তুত তো থাকতেই হবে। আর যেটা মানে ক্ষয়ক্ষতির যেটা হওয়া সম্ভাবনা সেটা উইন্ড স্পিডের জন্যই হবে। যদি কাঁচা বাড়ি থাকে তাদের আগে থেকেই স্ট্যাটিস্টিক্স নিয়ে তাদেরকে অনেক আগে থেকেই অন্তত সেফ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কি চিত্র বিভিন্ন জায়গায়? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কথা বারবার করে চলে আসছে, সেখানকার ছবিটি কি? এবং তারই সঙ্গে যে প্রশ্ন আপনাদের সামনে আমরা ছুড়ে দিয়েছিলাম আপনাদের মতামতের জন্য, প্রচুর উত্তর ইতিমধ্যে এসছে, হ্যাঁ বা না জানাবো। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়, বাংলা 5-এর সঙ্গে থাকুন। বাংলা 5-এ ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আমরা আলোচনা করছি এবং তারই সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তের ছবিটি কি, বিশেষ করে সুন্দরবনে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। অপরদিকে পূর্ব মেদিনীপুরের ছবিটি কি তুলে ধরেছে কিরণ মান্না। প্রথমেই দেখাবো। আবারও একটি ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলেতে আছড়ে পড়তে পারে এমনই আশঙ্কা করছে হাওয়া অফিস। সেই কারণেই সুন্দরবন এলাকায় যে সমস্ত কোস্টাল থানাগুলো আছে, বিশেষ করে সুন্দরবন কোস্টাল থানা, ঝড়খালি কোস্টাল থানা, গোসবা, সেই সমস্ত থানায় ইতিমধ্যে সতর্কতা করছে কিন্তু এলাকার বাসিন্দাদের। বিশেষ করে যে সমস্ত মৎস্যজীবীরা যারা মাছ ধরতে যাবে তাদেরকেও বারণ করা হচ্ছে, তারা যেন এই ঘূর্ণিঝড় সময় তারা যেন নদীতে না নামে। পাশাপাশি যে সমস্ত মাটির বাড়িগুলো আছে সেই মাটির বাড়ি যারা বাসিন্দারা আছে তাদেরকে কোনো আয়লা বাড়ি বা কোনো পাকা বাড়িতে গিয়ে এই দুর্যোগের সময় সেখানে থাকার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। ক্যামেরা রুলামিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, সুন্দরবন। ধেয়ে আসছে রিমাল, যে কারণে জেলা প্রশাসন কোমর বেঁধে কাজে নামতে চলেছে এবং যে কারণে আজকে এবং কালকে ভোটের কারণে সমস্ত আধিকারিকরা ব্যস্ত আছেন। তবুও বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসন, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এদেরকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। সব ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে যেমন প্রশাসন ব্যস্ত থাকে, যেমন ব্যবস্থা নেয়, সেই দিকে নজর রাখা হচ্ছে, আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রমেনের সঙ্গে কিরণ মান্না, জি 24 ঘন্টা। রামকৃষ্ণবাবু, খুব সংক্ষেপে জানতে চাইব, বারবার করে মানুষের মধ্যে একটা প্রশ্ন আসছে, প্রকৃতির ওপর অতিরিক্ত অত্যাচারেই কি বারবার ঘূর্ণিঝড়? কি বলবেন? হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, কেননা এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি মানে মনসুনের ট্রেন্ড অনুযায়ী দক্ষিণ গোলার্ধ থেকে উইন্ড স্পিড বা বাতাস আসছে আমাদের এই উত্তর গোলার্ধে। এটা সুন্দরভাবে আসছিল মনসুনের ট্রেন্ড ফলো করে, মনসুনের সিনপটিক কন্ডিশনকে ফলো করে। কিন্তু এই বে অফ বেঙ্গলের মাঝামাঝি জায়গায় এসেই এটা আরও এনার্জি গেইন করে সাইক্লোনিক সার্কুলেশনের দিকে যাচ্ছে এবং যেহেতু এখনও এটা প্রায় কোস্ট থেকে 700-800 কিলোমিটার দূরে রয়েছে, এখানে আরও এনার্জি গেইন করবে এই সমুদ্রের তাপমাত্রা থেকে। আর এই সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির জন্য একটা মেইন কারণ হচ্ছে
মানে প্রকৃতির উপর অত্যাচার যেগুলো আমরা করি খুব সেটা গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে উঠে আসছে, আর এই প্রশ্নই আমরা আপনাদের কাছে রেখেছিলাম, আপনাদের মতামত চেয়েছিলাম। প্রচুর মতামত আমরা পেয়েছি, শুধু ইউটিউবেই মতামত পেয়েছি আমরা ৩৬,০০০ মানুষের। আমরা প্রশ্ন করেছিলাম প্রকৃতির ওপর অতিরিক্ত অত্যাচারী কি বারবার ঘূর্ণিঝড়। ইউটিউবে ৩৬,০০০ মানুষ উত্তর দিয়েছেন, হ্যাঁ বলেছেন ৯৬% মানুষ, না বলেছেন ৪% মানুষ। এরপর এক্স হ্যান্ডলে ৮৭% মানুষ হ্যাঁ বলেছেন, ১৩% মানুষ না বলেছেন। ফেসবুকে ৯৭% মানুষ হ্যাঁ বলেছেন, ৩% মানুষ না বলেছেন। হোয়াটসঅ্যাপে ১০০% মানুষ হ্যাঁ বলেছেন। ইনস্টাগ্রামেও ১০০% মানুষ হ্যাঁ বলেছেন। আর এই ঘূর্ণিঝড় তার সংক্রান্ত সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু বাংলা@5 এই পুরো বিষয় নিয়ে আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। রামকৃষ্ণ বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নেবে একটা বিরতি, বিরতির পর রয়েছে আরো অন্যান্য অনেক খবর, আর তারই সঙ্গে চোখ রাখুন জি24 ঘন্টায় লোকসভা লোকালের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।